ডাব্লিউবি এসএসসি এসএলএসটি 11-12 পরীক্ষা প্রস্তুতিতে আমরা কন্টিনিউভাবে যে প্রিপারেশান নিচ্ছি, আজকে মাইটোকন্ড্রিয়ার ইন্টারনাল স্ট্রাকচার নিয়ে স্টাডি করব। তো মাইটোকন্ড্রিয়া নিয়ে স্টাডি করতে গেলে প্রথমে আমরা মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার অর্থাৎ তার হিস্ট্রি নিয়ে একটু পড়াশোনা করব। কালিকর 1880-তে ফার্স্ট কিন্তু মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি প্রমাণ করার চেষ্টা করেন বা অস্তিত্ব উল্লেখ করেন। ফ্লেমিং 1882-তে মাইটোকন্ড্রিয়াকে কোষের সাইটোপ্লাজমে সূত্রাকার বস্তু হিসাবে উল্লেখ করেন এবং তিনি তার সম্বন্ধে লিখিত বর্ণনা দেন। পরবর্তীকালে 1890-তে ওল্ডম্যান তিনি কোষের দানাদার বস্তু হিসাবে মাইটোকন্ড্রিয়াকে উল্লেখ করেন এবং বেন্ডা সর্বপ্রথম মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন। তারপর থেকে আমরা বুঝতে পারি যে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি। উদ্ভিদ কোষ যেটা নিমফিয়া আমরা জানি, তো সেখানে মাইটোকন্ড্রিয়ার প্রথম অস্তিত্ব খুঁজে পাওয়া যায় এবং যকৃৎ কোষ থেকে সর্বপ্রথম মাইটোকন্ড্রিয়াকে পৃথক করে তার স্ট্রাকচার স্টাডি করা সম্ভব হয়েছে। এই ছিল মাইটোকন্ড্রিয়ার ব্রিফ হিস্ট্রি। তো এখন আমরা দেখে নিব যে মাইটোকন্ড্রিয়ার অন্তর্গঠন বা আণুবীক্ষণিক গঠন বলতে পারি। তাহলে মাইটোকন্ড্রিয়া একটি কোষের মধ্যে অবস্থানকারী দ্বি-একক পর্দা বিশিষ্ট একটি কোষীয় অঙ্গাণু। এটাকে আমরা যখন মাইক্রোস্কোপের নিচে দেখব তখন এইভাবে স্ট্রাকচার দেখতে পাবো। তো এই মাইটোকন্ড্রিয়ার ইন্টারনাল স্ট্রাকচার যদি আমরা লক্ষ্য করি, সবচেয়ে বাইরে থাকবে কে? আউটার মেমব্রেন। আমি জাস্ট হাইলাইটার দিয়ে হাইলাইট করে বোঝানোর চেষ্টা করব। আউটার মেমব্রেন এবং ইন্টার মেমব্রেন স্পেস থাকবে, তাহলে নিশ্চয়ই ইনার মেমব্রেন থাকবে। তাহলে ভিতরে যে প্রাচীরটাকে আমরা মার্ক করছি ওটাকে আমরা কি বলবো? ইনার মেমব্রেন। ঠিক এটাকে বলা হয় আউটার মেমব্রেন। এই ইনার মেমব্রেন এবং আউটার মেমব্রেনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আমরা দেখতে পাচ্ছি ওটাকে বলা হয় ইন্টার মেমব্রেন স্পেস। এবার আমরা যদি ভেতরের দিকে যাই তাহলে দেখতে পাবো কি? ম্যাট্রিক্স দেখতে পাবো, ধাত্র দেখতে পাবো এবং এই ধাত্রতে ছড়িয়ে ছিটিয়ে রাইবোজোমের দানাগুলোকে দানার উপস্থিতি লক্ষ্য করতে পারবো। এবার একটু আমরা যদি দেখি যে আউটার মেমব্রেনে অনেকগুলো দানাদার কিছু অংশ থাকে যেটাকে বলা হয় প্রিয়ন্স। তাহলে প্রিয়ন্স মেনলি প্রেজেন্স থাকবে আউটার মেমব্রেনে। এছাড়া আমরা যদি দেখি যে এখানে ইন্টার মেমব্রেন স্পেস হিসাবে ইন্ট্রাক্রিস্টাল স্পেস এবং পেরিফেরাল স্পেস দু প্রকারের স্পেস আমরা লক্ষ্য করতে পারি। যদি আমরা ইনার মেমব্রেন নিয়ে স্টাডি করি তাহলে দেখতে পাবো এখানে ওই ইনার মেমব্রেনের উপর কি থাকবে? অক্সিজোম দানা থাকবে। আমরা যদি নেক্সট পিকচারে দেখি তাহলে আরও ভালো করে আমরা বুঝতে পারবো। এখানে যে দেখানো হয়েছে ওই ইনার মেমব্রেনগুলো যখন ফোল্ড হয়ে গিয়ে ধাত্রের মধ্যে অবস্থান করছে তখন তারা এই আঙুলের মতন প্রবর্ধকগুলোকে আমরা কি বলে থাকি? ক্রিস্টি বলে থাকি। এই আঙুলের প্রবর্ধকগুলোকে বলা হয় ক্রিস্টি। এই ক্রিস্টিতে আমরা দেখতে পাবো টেনিস র্যাকেটের মতন কিছু এইভাবে আমরা অঙ্গ দেখতে পাবো। টেনিস র্যাকেটের মতন অনেকটা দেখতে পাবো। তাহলে এই টেনিস র্যাকেটের মতন অংশকে আমরা কি বলি? ফার্নান্ডেজ মরন অর্ধ-একক F0 F1 দানা বা অক্সিজমও বলা হয়। অক্সিজম আমরা বলে থাকি। এবার এই অক্সিজমের ইন্টারনাল স্ট্রাকচার যদি আমরা স্টাডি করি তাহলে এই ক্রিস্টির যে অংশতে তারা এইভাবে অংশ নিয়ে টেনিস র্যাকেটের মতন অংশ নিয়ে প্রথিত অবস্থায় রয়েছে। তো তাকে যদি আমরা বাইরে বার করে দেখি, স্টাডি করি, অ্যানালাইসিস করি, তাহলে দেখতে অনেকটা এই রকম স্ট্রাকচার আমরা দেখতে পাবো। তো এখানে আমরা তিনটি মূল জিনিসে ভাগ করব। নিচের যেটা থাকে সেটাকে বলা হয় বেস, মাঝখানে থাকবে পেডিসেল বা স্টক, আর উপরে থাকবে কি? হেড পোর্শন। তাহলে ইনার মেমব্রেনের মধ্যে যে বেস পোর্শনটা প্রথিত অবস্থায় থাকে, বাকি যে স্টক বা পেডিসেল এবং হেড এই দুটো বাইরের দিকে বেরিয়ে থাকে।
অবশ্যই আমরা যদি এখানে দেখার চেষ্টা করি যে আউটার মেমব্রেনের ভিতরে যখন ইনার মেমব্রেনগুলো ইনওয়ার্ড ফোল্ডিং হয়ে গিয়ে আঙ্গুলের প্রবর্ধকের মতন যে অবস্থান গঠন করে তাকে আমরা বললাম ক্রিস্টি। এই ক্রিস্টির মধ্যে আমরা F0F1 পার্টিকেলগুলোকে দেখতে পেলাম, যেটা আমরা অক্সিজম বা ফার্নান্ডিজ মরান অধঃএকক বলে থাকি, বা F1। তাহলে এর যে স্ট্রাকচারটা আমরা বললাম, এখানে আমরা দেখে নেব যে এদের ফাংশনটা মেনলি কী করে। ওরা যে ক্রিস্টি ফরমেশনের পর F0F1, তার মধ্যে F0 দানাটা থাকবে কি ইনার মেমব্রেনের মধ্যে প্রথিত অবস্থায় রয়েছে এখানে, এবং স্টক আর হেড পোর্শনটা বাইরের দিকে বেরিয়ে রয়েছে। বাইরের দিকে বলতে এখানে ধাত্রতে। যখন পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস অর্থাৎ ইনার মেমব্রেন এবং আউটার মেমব্রেনের মাঝখানে প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হবে, তাহলে সেই প্রোটনের একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি হওয়ার কারণে ফ্লো দেখতে পাবো ম্যাট্রিক্সের দিকে। তখন যে এনার্জি প্রডিউস হচ্ছে ওই এনার্জি কী করবে, এডিপি এবং ফসফেটের সঙ্গে রিয়াকশান করিয়ে এটিপি প্রোডাকশান করে। এটা মেনলি ধাত্র বা ম্যাট্রিক্সে সম্পন্ন হয়ে থাকে, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। এবার আমরা দেখব যে মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন অংশ যে রয়েছে, অর্থাৎ বহিঃপর্দা, পেরিমাইটোকন্ড্রিয়াল গহ্বর, অন্তঃস্থ পর্দা বা ইনার মেমব্রেন, ম্যাট্রিক্স বা ধাত্র, এখানে স্পেসিফিক্যালি কিছু এনজাইম পাওয়া যায়। বিশেষত এখানে রেসপিরেটরি যে এনজাইমসগুলো পাওয়া যাবে, তো এছাড়াও অন্যান্য এনজাইম পাওয়া যায়। সেগুলো আমরা দেখে নিব যে কী কী এনজাইম আমরা মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন অংশতে পেতে পারি। তো ফার্স্ট এখানে বহিঃপর্দাতে রয়েছে কি মনোঅ্যামাইন অক্সিডেজ, NADH সাইটোক্রোম সি ডিডাক্টেজ, তারপর কাইনিউরাইন হাইড্রোক্সিলেজ, ফ্যাটি অ্যাসিড কোএনজাইম লাইগেজ, এটা আমরা বহিঃপর্দাতে পেয়ে যাব। পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস যেটা, সেটাতে আমরা পাবো এডিনাইলেট কাইনেজ এবং নিউক্লিওসাইড ডাইফসফোকাইনেজ। এছাড়া যেটা অন্তঃস্থ পর্দা, এখানে ভেরিয়াস টাইপ অফ আমরা এনজাইম পাবো, সেগুলো মূলত শ্বসন ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ রেসপিরেটরি যে এনজাইমসগুলো সেগুলো রয়েছে। তার মধ্যে আমরা দেখে নেব NADH ডিহাইড্রোজিনেজ কমপ্লেক্স, ফ্লেভিন অ্যাডেনিন ডিহাইড্রোনিউক্লিওটাইড, ডাইফসফোপাইরিডিন নিউক্লিওটাইড, সাইটোক্রোম B6 BC1 কমপ্লেক্স, সাইটোক্রোম অক্সিডেজ কমপ্লেক্স। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে ইউবিকুইনন, যেটা কোএনজাইম 1 টাইপস অফ। তো তার পাশাপাশি ATP সিনথেটেজ, F0F1 ATPase, সাকসিনেট, ডিহাইড্রোজিনেজ, বিটা হাইড্রোক্সি বিউটারেট ইত্যাদি আমরা এনজাইমগুলো এখানে অন্তঃস্থ পর্দায় পেয়ে যাব। আর ম্যাট্রিক্স বা ধাত্রতে পাইরুভিক ডিহাইড্রোজিনেজ কমপ্লেক্স এবং TCA চক্রের জন্য উৎসেচক যেগুলো লাগে সেগুলো আমরা ম্যাট্রিক্স বা ধাত্রতে পেয়ে যাব। এগুলো কিন্তু আমাদেরকে তুলনামূলকভাবে মনে রাখতে হবে, কেননা পরীক্ষার সময় অনেক সময় দিয়ে দেয় যে নিম্নলিখিত কোন এনজাইমটি ম্যাট্রিক্সে পাওয়া যাবে বা অন্তঃস্থ পর্দায় পাওয়া যাবে, তখন কিন্তু আমাদেরকে সেই সাপেক্ষে মনে রাখতে হবে। সবচেয়ে ভাইটাল কথা এখানে যে মাইটোকন্ড্রিয়ার DNA নিয়ে আমরা আলোচনা করব, কারণ আমরা জানি যে প্ল্যান্টের শরীরে প্লাস্টিড এবং প্ল্যান্ট এবং অ্যানিমেল শরীরে বোথ মাইটোকন্ড্রিয়া এগুলো হয় সেমি অটোনমাস অর্গানেল। সেমি অটোনমাস অর্গানেল, তার কারণ হচ্ছে কি এই দুটো অর্গানেলস যারা সেলের মধ্যে প্রেজেন্স থাকে, কিন্তু এরা সেলের নিউক্লিয়াসের দ্বারা কাজ কিছুটা পালন করে ঠিকই, কিন্তু এদের নিজস্ব DNA প্রেজেন্স থাকবে, নিজস্ব RNA থাকে, নিজস্ব প্রোটিন থাকে। তো যেহেতু নিজের DNA রয়েছে, তার মেজর ফাংশনটা এরা নিজের DNA দ্বারা সম্পাদিত করছে, বাকি কোষের যে নিউক্লিয়াস রয়েছে তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তো এই কারণে এদেরকে বলা হয় সেমি অটোনমাস অর্গানেলস। শুধু মাইটোকন্ড্রিয়া নয়, এর পাশাপাশি প্ল্যান্ট সেলের ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড যেটা আমরা বলে থাকি সেটাকেও বলা হয়ে থাকে। এবার মাইটোকন্ড্রিয়ার ডিএনএটাকে সংক্ষেপে বলা হয় mtDNA। মাইটোকন্ড্রিয়ার যে নিজস্ব ডিএনএ রয়েছে, এই ডিএনএটি ম্যাট্রিক্স অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে, এবং সংখ্যায় এগুলো একাধিক থাকতে পারে। এই মাইটোকন্ড্রিয়ার ডিএনএ সাইটোপ্লাজমীয় বংশানুসরণ কিংবা সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স দেখায়। আমরা অলরেডি জানি এটাকে আমরা বলে থাকি ম্যাটারনাল ফ্যাক্টর।
ম্যাটারনাল, নট প্যাটার্নাল। এটা ম্যাটারনাল ইনহেরিটেন্স দেখাবে, যেটাকে আমরা বলে থাকি সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। ওকে, তাহলে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স দেখানোর মানে কি, এখানে ম্যাটারনাল ইনহেরিটেন্স এটাকে শো করছে, হেরিটেন্স। অর্থাৎ মায়ের থেকে আমরা দেহজ যে বৈশিষ্ট্যগুলো পেয়ে থাকি ওটা ম্যাটারনাল ইনহেরিটেন্সের জন্য দায়ী, যে শারীরিক যে বৈশিষ্ট্যগুলো আমরা পেয়ে থাকি। এবার দেখে নেব যে এখানে মাইটোকন্ড্রিয়া ডিএনএ মধ্যস্থ জিন আরআরএনএ, টিআরএনএ এবং প্রয়োজনীয় মাইটোকন্ড্রিয়ার প্রোটিন উৎপাদনে সাহায্য করে। আর মাইটোকন্ড্রিয়াতে আমরা কোনোভাবেই তার যে জিনোম রয়েছে এখানে আমরা ইন্ট্রন পাবো না, সবটাই কিন্তু অ্যাকশন প্রেজেন্স থাকে। ইট ইজ দ্য ভাইটাল পয়েন্টস, কারণ ইন্ট্রন অ্যাবসেন্ট থাকে একটা জিনোমে। কার জিনোম? মাইটোকন্ড্রিয়ার ডিএনএর ক্ষেত্রে। এবার আমরা মাইটোকন্ড্রিয়াকে যে অটোনমাস অর্গানেলস বা তার নিজস্ব ডিএনএ আরএনএ থাকার কারণ কি, তো এরই সন্ধানের জন্য যখন সায়েন্টিস্টরা ডিসকভার করলো তখন তারা খুঁজে পেল এন্ডোসিম্বায়োটিক হাইপোথিসিস, যার মাধ্যমে প্রুভ করতে সক্ষম হলো যে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট আগে অ্যারোবিক ব্যাকটেরিয়া ছিল। কোনো কারণে এরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে নিজেকে এন্ট্রি করে দিয়েছিল, অর্থাৎ এন্ডোসিম্বায়োসিস হয়ে গেছিলো। আর এন্ডো মানে হচ্ছে অন্ত, সিম্বায়োসিস মানে সহাবস্থান। সেলকে এরা কিছু বেনিফিট দিয়েছে আর সেল এদেরকে কিছু বেনিফিট দিয়েছে, ফলে ওই সিম্বায়োটিক রিলেশনশিপে এরা প্রেজেন্স রয়েছে। আমরা জানি যে মাইটোকন্ড্রিয়া আমাদের এটিপি প্রোডাকশান করে, আর এখানে ক্লোরোপ্লাস্ট যেটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেখানে ফটোসিনথেসিসে হেল্প করছে। তো এই দুটো যে মেজর ফাংশান যেহেতু এরা প্লে করছে, তো অতএব সেল পারমিট করেছে এদেরকে নিজের মধ্যে রাখার জন্য। তো পরবর্তীকালে এরা আমাদের ক্ষেত্রে নিজস্ব অর্গানেলস হয়ে গেছে বা কোষীয় অঙ্গাণু হয়ে গেছে। তো এরই প্রসঙ্গে আমরা একটু দেখে নেব যে কিভাবে একটা মাইটোকন্ড্রিয়া আমাদের শরীরে প্রবেশ করেছে এবং আমাদের নিজস্ব কোষীয় অঙ্গাণু হিসাবে অধিষ্ঠান করছে। তো এটা খুব আকর্ষণীয় বিষয়। কেন? যে মাইটোকন্ড্রিয়া বায়বীয় এবং সালোক সংশ্লেষে অক্ষম ব্যাকটেরিয়া, যেটা প্যারাককাসের সঙ্গে যথেষ্ট সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্যপূর্ণ পাওয়া গেছে। আবার প্লিওমিক্সা নামে একটা ইউক্যারিওটিক জীব, যার কোষে কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া অ্যাবসেন্ট থাকে। কিন্তু মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে এদের বায়বীয় ব্যাকটেরিয়া থাকে, যা জীবকে শ্বসনে সহায়তা করছে। আমরা জানি ব্যাকটেরিয়ার যে শরীরে, যেহেতু এরা প্রোক্যারিওট, ওদের ক্ষেত্রে কিন্তু পর্দাঘেরা কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, সেহেতু এদের ক্ষেত্রে কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না। তো মাইটোকন্ড্রিয়ার বদলে এদের থাকে কি মেসোজোম। ওই মেসোজোম কিন্তু এদের এক্সপ্রেশনে সাহায্য করছে বা এটিপি প্রোডাকশানে সাহায্য করছে। ঠিক একইভাবে এখানে বলা হলো যারা প্লিওমিক্সা, তাদের ক্ষেত্রেও আমরা বায়বীয় ব্যাকটেরিয়া উপস্থিত দেখতে পাই, যেটা শ্বসনে সহায়তা করে। তো ব্যাকটেরিয়া এবং জীবের এই সহাবস্থান এক ধরনের মিথজীবিতা আমরা লক্ষ্য করে থাকি। কারণ এখানে আমরা দেখলাম তাহলে ব্যাকটেরিয়া এবং জীবের মধ্যে যে সহাবস্থানের কারণে ব্যাকটেরিয়া কী করছে, তাকে শ্বসনে সহায়তা করছে, অর্থাৎ এটিপি প্রোডাকশন করে দিচ্ছে। তো সেখানে ব্যাকটেরিয়া জীবকে শ্বসনে সহায়তা করে, বিনিময়ে বেঁচে থাকার জন্য যে উপাদান ব্যাকটেরিয়া জীবটি থেকে সংগ্রহ করে। এই ধরনের সম্পর্ক প্রমাণ করে মাইটোকন্ড্রিয়া আসলে প্রোক্যারিওটিক প্রকৃতির, যা ইউক্যারিওটিক কোষের মধ্যে এন্ডোসিম্বায়োসিসের মাধ্যমে অনুপ্রবিষ্ট হয়েছে এবং এই অনুপ্রবিষ্ট ব্যাকটেরিয়াটি তার গঠনগত পরিবর্তনের মাধ্যমে বিবর্তনের ধারাবাহিকতায় ইউক্যারিওটিক মাইটোকন্ড্রিয়া রূপে পরিগণিত হয়েছে। তাহলে আলটিমেট ছিল এটা একটা প্রোক্যারিওটিক, যা ব্যাকটেরিয়া নামে পরিচিত। ওটা ইউক্যারিওটিক সেলের মধ্যে এন্ডোসিম্বায়োসিস হয়েছে এবং তারা মিউচুয়ালিজমের মাধ্যমে পরস্পর ইভলিউশন করে নিয়েছে, তারা প্রেজেন্স থাকছে। অর্থাৎ আমাদের শরীরে যে মাইটোকন্ড্রিয়া, ওটা কিন্তু একটা প্রোক্যারিওটিক ছিল, সেহেতু ওর যদি আমরা নিজস্ব ডিএনএ আরএনএ, এবং ডিএনএটাও হচ্ছে কি সার্কুলার ডিএনএ, অর্থাৎ প্রোক্যারিওটিক ডিএনএর মতন। আবার এদের ক্ষেত্রে রাইবোজোম 55S প্রকৃতির, এবং যে প্রোটিনগুলো থাকে তারা কিন্তু প্রোক্যারিওটিকের সঙ্গে অনেক সাদৃশ্যপূর্ণ। তাই আমরা বলতে পারি এরা প্রোক্যারিওটিক ছিল, এন্ডোসিম্বায়োসিসের মাধ্যমে ইউক্যারিওটিক সেলের মধ্যে প্রবেশ করে তারা একটা কোষীয় অঙ্গাণু রূপে পরিগণিত হয়েছে। আবার মনে করা হয় রিকেটসিয়াল উপবিভাগের অন্তর্গত আলফা প্রোটিও ব্যাকটেরিয়া থেকে মাইটোকন্ড্রিয়া উৎপত্তি ঘটেছে। কিভাবে না, ব্যাকটেরিয়ার জিনোমযুক্ত মাইটোকন্ড্রিয়া এবং মাইটোকন্ড্রিয়ার জিনোমযুক্ত ব্যাকটেরিয়া উভয়ের উপস্থিতি প্রমাণ করে যে মাইটোকন্ড্রিয়ার ডিএনএ একটি প্রোটোমাইটোকন্ড্রিয়াল জিনোম থেকে উৎপত্তি লাভ করেছে, যা ইউব্যাকটেরিয়ার জিনোম প্রকৃতির প্রমাণ সাপেক্ষে দেয়। তো যাই হোক, আমরা এন্ডোসিম্বায়োটিক থিওরির মাধ্যমে মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি ব্যাখ্যা করলাম, যেটা প্রোক্যারিওটিক জীব থেকে ইউক্যারিওটিক জীবে
রূপান্তরিত হতে সাহায্য করেছে। এবার আমরা সংক্ষেপে দেখে নেব যে মাইটোকন্ড্রিয়ার কাজ বা ফাংশান। খুবই সংক্ষেপে আমরা আলোচনা করছি, কারণ খুব লেন্থ যাতে না হয়, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় সেই সাপেক্ষে। তো অতএব আমরা এবারে চলে আসছি একদম কাজে। তো কাজ যদি দেখি, সেটা অবশ্যই আমরা বলে থাকি কি যে এনার্জি হাউস বা শক্তিঘর, তার কারণ হচ্ছে কি 95% এটিপি মাইটোকন্ড্রিয়া থেকে উৎপাদিত হয়। অর্থাৎ উদ্ভিদ না হলেও প্রাণীদের ক্ষেত্রে আমরা যখন খাদ্য গ্রহণ করি, সেখান থেকে যখন খাদ্যের যে কণাগুলো অর্থাৎ গ্লুকোজ যখন ভেঙে গিয়ে ব্লাড স্ট্রিমের মাধ্যমে মাইটোকন্ড্রিয়াতে পৌঁছায়, মাইটোকন্ড্রিয়াতে সেই খাদ্যের সম্পূর্ণ জারণ ঘটে এবং শক্তি হিসাবে এটিপি প্রডিউস হয়। তাহলে এই এটিপি প্রোডাকশানে মাইটোকন্ড্রিয়া সফলভাবে পার্টিসিপেট করে বা এটা করে থাকে, তাই জন্য আমরা তাকে বলি এনার্জি হাউস বা শক্তিঘর। তো এইভাবে উদ্ভিদের ক্ষেত্রেও মাইটোকন্ড্রিয়ার শক্তি উৎপাদনে মুখ্য ভূমিকা পালন করলেও সেখানে ক্লোরোপ্লাস্টের শক্তি উৎপাদনে ভূমিকা পালন রয়েছে। সে কারণে আমরা যে সকল প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যবস্তুর বিয়োজন ঘটে সেগুলি আমরা গ্লাইকোলাইসিস বা ইএমপি পথ বলে থাকি, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ক্রেবস সাইকেল, তারপর হচ্ছে রেসপিরেটরি চেন অর্থাৎ ইটিএস। এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে মাইটোকন্ড্রিয়া আমাদের জন্য এটিপি প্রোডাকশান করে দেয়, যে এটিপি আমাদের প্রয়োজনীয় কাজে লাগে। এটাকে এনার্জি কারেন্সি আমরা বলে থাকি, কারণ আমাদের যাবতীয় যে কাজগুলো, বিপাকীয় কাজগুলো, মেটাবলিক যে প্রসেসগুলো এটিপি না হলে কোনো মতেই সম্পন্ন হওয়া সম্ভব নয়। তাই আমরা মাইটোকন্ড্রিয়াকে বলে পাওয়ার হাউস, কারণ সেটা এটিপি প্রোডাকশান করছে। তো বেসিক্যালি আমরা এই কটি জিনিস নিয়ে পড়াশোনা করলাম। আমরা নেক্সট ক্লাসে আরও ভালো করে পড়াশোনা করব।